নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, নিরাপদে আছেন। কিন্তু আমি ভালো নেই। কয়েকদিন যাবৎ আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করছি। তার কারণ আপনারা জানেন, আপনারা শিরোনামে দেখেছেন সেটা। তাবাস্সুম, ইরামণি, ইয়াসমিন, অভয়া, আসিয়া, কয়টা নাম বলবো? কারো 4 বছর, কারো বা 5 বছর, কারো 6, কারো 7, কিংবা 70 বছর। এই যে বিভৎসতা, কি ভয়ানক বিভৎসতা! এটা এখন আমাদের সমাজে, এই যে আমরা যে ঘটনাগুলো জানতে পারছি, সে সংখ্যাটা অগণিত। আমরা যেগুলো জানতে পারছি সেগুলো মূলত হত্যা করা হয় কিংবা হত্যার চেষ্টা করা হয়েছে বলে আমরা হয়তো জানতে পারি। কিন্তু যে ঘটনাগুলো আমরা জানি না, যেগুলো ভিকটিম বা ভিকটিমের পরিবার লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে আনেন না, সে সংখ্যাটা যে কত সেটা ভেবেই ভয়ে শিউরে উঠতে হয়। দিনের পর দিন ধরে কেন এটা হচ্ছে, এমনটা কেন হচ্ছে? যদি আপনি পোশাকের কথা বলেন, তাহলে আমি বলবো এই যে 4 বছরের তাবাস্সুম, তার ক্ষেত্রে কি এটা খাটে? কিংবা একজন কিশোরী, যে বোরকা পরা কিশোরী, তার ক্ষেত্রেও নিশ্চয়ই নয়। যদি আপনি বলেন যে চলাফেরা, একা একা চলাফেরা দায়ী, তাহলে আমি বলবো আপনার এ যুক্তিও দুর্বল। দুর্বল এ যুক্তি। কারণ একজন শিক্ষাগুরু কিংবা আত্মীয় পরিজন কারো কাছেই কেন নিরাপদ নয় একটা মেয়ে? এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে? আমাদের এই গোটা সমাজটাই যেন একেবারে পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। না হলে এই একই পাশবিকতার বারবার পুনরাবৃত্তি হতো না, বারবার হতো না। এখন প্রশ্ন হলো, এই যে এই ভয়ঙ্কর নৈতিক পতন, এর দায় কার? রাষ্ট্রের, সমাজের, নাকি একটা পরিবারের? আমি মনে করি এ দায় সকলের। আমরা কেউ এই দায় এড়াতে পারি না, কেউ না। যদি আমি প্রথমেই পরিবারের কথা বলি, চলুন প্রথমেই পরিবারের কথায় আসা যাক। একজন ধর্ষকের সন্তান, সে তো ধর্ষকই হবে। আপনি হয়তো বলতে পারেন যে বাবা ধর্ষক নাও হতে পারে। ধরে নিলাম কদাচিৎ বাবা হয়তো ধর্ষক নাই হতে পারেন, কিন্তু সেই বাবাকে আমি সমান অপরাধী বলবো এ কারণে, কারণ তিনি মনে করেন যে ছেলে একটা ভুল করে ফেলেছে, আর করবে না, এমনটা মনে করেন। আমি মনে করি একজন মা, একজন বোন, একজন স্ত্রী, তাদেরও এ দায় রয়েছে। কারণ একটা শিশু বেড়ে ওঠে মূলত পরিবারের যে কাঠামো, তার প্রথম পাঠটি সে নেয় পরিবার থেকেই। আর আমাদের এই বিকলাঙ্গ সমাজকে, ঠিক করতে হলে আমাদের শুরু করতে হবে পরিবার থেকে সংস্কার শুরু করতে হবে। তাহলে আমরা কি করতে পারি পরিবার থেকে? চলুন একটু ছোট্ট করে আলোচনা করি। একটা ছেলেকে সম্মতি শেখানো। আমরা আমরা শুধু মেয়েদেরকে বলি কি করতে হবে, কখন ফিরতে হবে, মেয়েকে বিধিনিষেধ শিখাই। কিন্তু আমরা কি আমাদের
ছেলেকে ছেলেকে শিখাই একজন নারীকে কিভাবে সম্মান করতে হবে, এটা কি আমরা ছেলেকে শিখাই? একজন বাবা কি তার ছেলে সন্তানকে শেখান যে না মানে না, না মানে না? এই শিক্ষাটি বাবা কি দেন তার ছেলে সন্তানকে? মূলত এই যে এই শিক্ষা, এটা বাবাকে এগিয়ে আসতে হবে, বাবাকে বোঝাতে হবে যে একজন মেয়ের উপর, একজন নারীর উপর এই যে অধিকার, এটা জন্মগত অধিকার নয়, এটা বাবাকে বোঝাতে হবে। তারপর জেন্ডার বৈষম্য দূরীকরণ। যে পরিবারগুলোতে এই জেন্ডার বৈষম্য থাকে, অর্থাৎ ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদেরকে সকল ক্ষেত্রে দমন করা হয় তাকে তার মতামত প্রকাশে, সেই পরিবারের ছেলে সে ছোটবেলা থেকেই মেয়েকে নিচু করার যে শিক্ষা, এটা সে পায়। তারপর বড় হয়ে তার ভেতরে জন্ম নেয় আধিপত্যবাদ, আর এই আধিপত্যবাদই পরে তার ভেতরে এই অপরাধের জন্ম নেয়। আমাদেরকে এই বিষয়গুলো সচেতনভাবে খেয়াল করতে হবে। আমরা যদি খেয়াল না করি তাহলে এ দায় পরিবার হিসেবে আমরা এড়াতে পারি না। আমাদের সন্তানের অপরাধের দায় আমাদের। তারপর বন্ধুর মতো আচরণ ও বিশ্বাস। আমাদের সন্তানদের সাথে আমাদের বন্ধুর মতো আচরণ করতে হবে। বিশেষ করে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত শিশুর সঙ্গে বাবা মাকে একেবারে বন্ধুর মতো মিশতে হবে। আপনি আপনার মেয়ে সন্তানকে বা শিশু ছেলে সন্তানকেও গুড টাচ, ব্যাড টাচ এগুলো শেখান। আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তান ছোট যখন থাকবে তাকে শেখান যে, যদি এখনও আপনি না শিখিয়ে থাকেন তাহলে আজকেই তাকে শেখান যে প্রলোভন কী, প্রলোভন কী। আপনি মেয়ে সন্তানকে এটা ভালো করে বুঝিয়ে দিন যে সে যেই হোক, যত আপনজন হোক, যত পরিচিত হোক, কোনো প্রলোভন, সেটা হতে পারে খাবার, হতে পারে খেলনা, কোনো প্রলোভনেই সে যেন আপনার থেকে অনুমতি না নিয়ে, আপনাকে না জিজ্ঞেস করে কোথাও সে যেন না যায়। আপনি এটা নিশ্চিত করুন আপনার সন্তানকে, তাকে ভালো করে বন্ধুর মতো বোঝান। আপনি সে যখন তার কোনো সমস্যার কথা আপনাকে বলে, বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমন কিছু বলে, আপনি তাকে সহযোগিতা করুন। আপনি মনোযোগ সহকারে তার কথা শুনুন, বিশ্বাস করুন। আপনি যদি সেটা না করেন, আপনার এই অসহযোগিতা আপনার সন্তান ভবিষ্যতে আর কখনো আপনাকে পরিষ্কার করে কিছু বলবে না। আপনার এই অসহযোগিতা, আপনি মূলত এর কারণে অপরাধীকে সাহায্য করছেন। অপরাধী তার কাজের আরও সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি মূলত সেই ধর্ষককে সহযোগিতা করছেন। আপনি এ বিষয়ে সচেতন হন। তারপর আপনি একেবারে সন্তানের কাছে আদর্শ উদাহরণ তৈরি করুন। একজন সন্তান সে ছোটবেলা থেকেই শিখে, যখন বাবা তার মাকে সম্মান করে না সে এটা শিখে, যখন একজন বাবা তার মায়ের সাথে বিকৃত আচরণ করেন, উগ্র আচরণ করেন, সন্তান তার নিজের অজান্তেই মনের মধ্যে এটার বৈধতা তৈরি হয়। সে বড় হয় এই বিশ্বাসে যে একজন নারীকে এভাবে ট্রিট করা যায়। আপনাকে অনুরোধ করছি, আপনি সচেতন হন এই বিষয়ে। আমরা যদি আমাদের সন্তানদের উপদেশ দিতে চাই, শুধুমাত্র উপদেশ থেকে তারা শিখে না, তারা মূলত আমাদের দেখে শিখে, বাবা মাকে দেখে শিখে। এজন্য আপনি আপনার সন্তানকে কি শেখাবেন সেটা আপনার আচরণের উপর নির্ভর করে। কারণ একজন বাবা তার পুত্র সন্তানের কাছে রোল মডেল। আমরা যদি আমাদের কন্যাদের নিরাপত্তা দিতে চাই, আমাদের কন্যা সন্তানের বিষয়ে শঙ্কিত হই, তাহলে আগে আমাদের
পুত্রদের উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করতে হবে। তাকে শেখাতে হবে যে পুরুষত্বের সংজ্ঞা কী। এই বিকৃত মানসিকতা, এটা যে পুরুষত্ব নয়, একজন বাবা হিসেবে শেখাতে হবে তাকে। পুরুষত্ব মানে সম্মান আর দায়িত্বের সংমিশ্রণে তৈরি মানসিকতা, এটা একজন বাবাকেই শেখাতে হবে। কারণ কারণ এই যে একটি সুস্থ পরিবার, এই একটি সুস্থ পরিবারই পারে মূলত পঙ্গু সমাজকে পুনর্গঠন করতে। এরপর যদি সমাজের কথা বলি, সমাজের কথা যদি বলি, আমরা এই সমাজের মানুষরা আমরা কি করি? একজন ধর্ষিতার জীবনকে দুর্বিষহ করে তুলি, অথচ যেখানে একজন ধর্ষকের জীবন দুর্বিষহ হওয়ার কথা ছিল, সেখানে আমরা ধর্ষিতার জীবনকে দুর্বিষহ করে তুলি। এই যে আমাদের যে একপেশে দুর্বল দৃষ্টিভঙ্গি, এই দুর্বল দৃষ্টিভঙ্গির কারণেই মূলত একজন ধর্ষিতার পরিবার অপরাধ না করেও তাদেরকে মাথা নিচু করে বাঁচতে হয়, এই সমাজে বাঁচতে হয়। কেন এমনটা? আমরা তো আমাদের নিজেদের একজন সচেতন মানুষ বলে দাবি করি। তাহলে একজন সচেতন মানুষ হিসেবে আমরা কি করতে পেরেছি? কতটা করতে পেরেছি? আমরা কি দুই একজন ধর্ষককে চিনি না? আমাদের আশেপাশে নেই এরকম দুই একজন ধর্ষক? আমরা কি করছি আমরা তাদের সাথে? হয়তো ঘটনাটি শোনার পর কিছুদিন হইচই করেছি, তারপর আবার আমরা সেই মানুষগুলোর সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছি। হয়তো তারা সমাজের হর্তাকর্তা ব্যক্তি, তাদের কথা শুনেও হয়তো আমরা চলছি। কেন এটা আমরা করছি? আমাদের এই আচরণের জন্য এই বিকৃত মানসিকতার যে ধর্ষক, সে তার কুকর্মের বৈধতা পেয়ে যায়। তারপর সে আবারও একই কাজ করে, আবারও সে পুনরাবৃত্তি করে এই পৈশাচিকতার। এর দায় কি আমাদেরও নয়? এই দায় কি আমরা এড়াতে পারি? সমাজের একজন সচেতন বাসিন্দা হিসেবে, নাগরিক হিসেবে আমরা কি এ দায় এড়াতে পারি? আমরা যদি আমাদের এই আচরণের পরিবর্তন না করি, তাহলে এই সমাজ কি করে সুস্থ হবে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে। যখন ধর্ষণ হয়, ধর্ষণের পরে একজন ধর্ষিতার পোশাক, তার সময়, চলাফেরা, এগুলো নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি, মূলত তখন আমরা ধর্ষককে আড়াল করি, ধর্ষকের অপরাধকে আড়াল করি। আমরা ভুলে যাই যে অপরাধী সে, যে অপরাধটি করেছে। যার সঙ্গে অপরাধ হয়েছে সে নয়, এই সাধারণ কথাটি আমরা ভুলে যাই। আমরা কত কি বয়কট করি, কয়দিন পর আমরা নানা ধরনের বয়কটের কথা শুনি, কিন্তু আমরা এই ধর্ষককে কেন বয়কট করতে পারি না? কারণ কি? আমরা কি এই অপরাধটাকে অপরাধ হিসেবে দেখি না? কি কারণ তাহলে? যেখানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ করে একজন ধর্ষক সমাজে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকে যেন সে কিছুই করেনি। কেন আমরা কি পারি না এই মানুষটাকে বয়কট করতে, এই নরপিশাচটাকে বয়কট করতে, তাকে সমাজের সকল কর্মকাণ্ড থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে? আমরা কি পারি না? চাইলেই আমরা পারি। এবং আমরা যদি সেটা করি, এই প্রতিরোধ যদি আমরা গড়ে তুলি সমাজ থেকে, তাহলে আমি মনে করি এটা অনেকাংশে কমে যাবে। আর যদি আমরা এখনও সচেতন না হই, প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে আজ হয়তো আমরা ভাবছি এটা দূরের কারো সঙ্গে ঘটেছে,
আমি বলছি, কাল পালা আপনার, কাল পালা আপনার। এরপর এরপর আমি কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাঠামো সে বিষয়ে। আমি আমাদের সরকার ও বিচার ব্যবস্থা নিয়ে বলতে চাই। এই যে এই ধর্ষণের ঘটনা, এ বিষয়ে আমরা আমাদের প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর কতটুকু আস্থা রাখতে পারছি, কতটুকু? এই যে একজন ধর্ষক চিহ্নিত হওয়ার পরও কি করে তারা বুক ফুলিয়ে খোলা হাওয়ায় ঘুরে বেড়ায়, কিংবা সাজা পাওয়ার পরও পুরোপুরি সাজা ভোগ না করেই কি করে বেরিয়ে আসে, কি করে? এটা কোন ধরনের প্রহসন, কোন ধরনের প্রহসন এটা? কোন মাপকাঠিতে মাপা হয় একজন ধর্ষকের অপরাধকে? মূলত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপরাধ করেও একজন ধর্ষক কেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় না? আমরা কেন দেখিনি এ যাবৎকাল পর্যন্ত একজন ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে? কারণ কি? কেন একজন ধর্ষকের অপরাধকে গোপন করা হয়? এই যে ধর্ষক যখন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, একটা ঘটনা ঘটার পর আমরা দেখি তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি বলতে চাই যে আদৌ কি তাদের শাস্তি নিশ্চিত করা হয় নাকি গ্রেপ্তার পর্যন্তই? আমরা তো এই শাস্তি দৃশ্যমান হতে দেখিনি। এই যে ইরামণি যখন গলা কাটা অবস্থায় হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছে, সেই ভিডিওটি দেখে আমাদের ভেতরে যে রক্তক্ষরণ হয়েছে, যদি আমরা একজন ধর্ষকেরও এরকম বিচার, দৃষ্টান্তমূলক বিচার দৃশ্যমান হতে দেখতাম, যদি দেখতাম, তাহলে হয়তো এই রক্তক্ষরণ কিছুটা বন্ধ হতো, আমরা কিছুটা হলেও শান্তি পেতাম। মূলত আমি আমাদের সরকার ও বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আর কত লাশ দেখলে, আর কত মানুষকে এরকম লাশ হতে দেখলে আমাদের এই বিচারহীনতার সংস্কৃতি দূর হবে? এই যে 180 দিনের মধ্যে মামলার বিচার হবে, বিচার কার্যকর হবে, এই যে একটা বিধান আছে, এটা কবে দৃশ্যমানভাবে কার্যকর হবে? সাক্ষী সুরক্ষা আইন কবে নিশ্চিত হবে? একজন সাক্ষী দিতে ভয় পায় তার জীবনের নিরাপত্তার অভাবে, এটা কবে নিশ্চিত হবে? তারপর এই যে ডিএনএ প্রোফাইলিং বা এই যে ফরেন্সিক আধুনিকায়ন, তারপর এই যে পাঠ্য পুস্তকে এই সেক্স এডুকেশন, এটাকে অন্তর্ভুক্তিকরণ, কারণ ছোটবেলা থেকেই একেবারে স্কুল পর্যায় থেকে একজন শিশুকে শরীর, তারপর সম্মতি, তারপর সুস্থ সম্পর্ক, এই বিষয়গুলোতে সঠিক শিক্ষা এগুলো পেতে হবে, এগুলো নিশ্চিত করতে হবে একজন শিক্ষার্থীকে। আমি আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি জানি আপনারা এসব কিছুই জানেন, আপনারা জানেন কি করতে হবে আপনাদের। শুধু একটা কথাই বলতে চাই, প্লিজ আপনারা কিছু করুন, কিছু একটা করুন। আপনারা এখনও যদি কিছু না করেন তাহলে আর কবে করবেন? আর কবে? একটি সমাজ তখনই সুস্থ প্রমাণিত হয় যখন সেই সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। অথচ আমরা আমাদের চারপাশে তাকালে কি দেখি? আমরা আমাদের চারপাশে তাকালে দেখি যে 4 বছর থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধার আর্তনাদ,
এই বীভৎসতা, পৈশাচিকতা আমরা আমাদের চারপাশে তাকালে দেখি। সমাজ যখন এতটা অসুস্থ, তখন উন্নয়নের কথা বলে কি হবে? কি হবে উন্নয়ন করে? আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একযোগে। শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে থাকলে আর চলবে না। সমাজের প্রতিটি স্তরে আমাদের একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। একেবারে পরিবার থেকে শুরু করে শিক্ষাঙ্গন, অফিস, আদালত, সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই আমরা পাবো একটি সুস্থ সমাজ ও একটি সত্যিকারের একটি পরিপূর্ণ দেশ। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনি যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে একটি লাইক দিন, কারণ লাইক দিলে অ্যালগোরিদম এটাকে অনেকের কাছে পৌঁছে দেয়। আপনি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। শুভরাত্রি।